দেখি। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন উনি সুস্থ হবেন। আমি নিজের মুখে নিজের সুখ্যাতি করছি ভাববেন না, কিন্তু আমি যাদের যাদের ফিজিওথেরাপি করেছি তারা সকলে এক বাক্যে স্বীকার করেছে আমার এই হাত দুটোতে না জাদু আছে। আপনি ভাবতেই পারবেন না আমার এই হাত দুটো কিরকম ভেলকি দেখাতে পারে। তুমি তুমি পারছো রাজা, তুমি আবার আগের মতো হয়ে যাচ্ছ। হ্যাঁ রাজা, আবার আগের মতো। আমাদের আমাদের আগের সবগুলো আবার ফিরে আসছে, যেগুলো তুমি আমাকে আদরে আদরে পরিয়ে রাখতে, ঠিক সেগুলো। থাকো, তুমি নর্থ বেঙ্গলে বসে থাকো আর ওখানে বসে বসে প্রকৃতির শোভা ভোগ করো। আর এদিকে এদিকে দিদি ভাইয়ের সব বিষয় আশায় ওই মেঘা হাতিয়ে নিক। তাহলে বলছিটা কি, উকিলের ড্রাফট তৈরি হয়ে গেছে আর দিদি ভাই তার সব সম্পত্তি ওই কুড়িয়ে পাওয়া ছেলে আর মেঘাকে দিয়ে দিচ্ছে। শোনো, এবার একটু নড়ে চড়ে বসো দেখি, না হলে না আমাদের কপালে ছাই ছাড়া আর কিচ্ছু জুটবে না। রাখছি, আমি পরে কথা বলবো। বাবার ওপর আর বডি ফেলে রাখা যাবে না, এখন আমাকেই ময়দানে নামতে হবে। মিখা দিদি আমার সামনে দিয়ে সবকিছু সবার নিয়ে যাবে, আমি হারিয়ে শুতে দেবো না, কিছুতেই না। না না না, আমাকে আর বোঝাবার চেষ্টা করিস না পিয়া, আমি এ বাড়িতে আর থাকবো না। ব্যাস। এ বাড়িতে থাকবে না মানে? তাহলে যাবেটা কোথায়? সে আমার একটা ব্যবস্থা আমি ঠিক করে নিতে পারবো। হ্যাঁ, আমি বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু তা বলে এতটা তো অথর্ব হয়ে যায়নি নিজের ব্যবস্থাটুকু করতে পারবো না। কিন্তু মেঘার এই নাচের জন্য ওয়ার্কশপ, ওর চাকরির জন্য এই বড় ফ্ল্যাট, এর সব কিছুর মধ্যে আমি একটা লুকোচুরির গন্ধ পাচ্ছি। আমার দম একেবারে বন্ধ হয়ে আসছে। মা শোনো, আমার একটা কথা শোনো। না, তোর কোনো কথা আমি আর শুনবো না। আমার যা বলার আমি বলে দিয়েছি, এ বাড়িতে আমি আর থাকবো না, কিছুতেই না। মা শোনো, মা। কি হয়েছে? মেঘা শোন, এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে। কি আবার হবে? মা আর এ বাড়িতে থাকতে চাইছে না। কেন? কেন আবার? তুই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে চলে গেলি, তুই আজ মার সঙ্গে ঝগড়া করে চলে গেলি বলে তারপর থেকে তো মা মুখ ভার করেছিল। এখন একেবারে ঠিক করেই ফেলেছে যে এ বাড়ি ছেড়ে চলে যাবে, এখানে থাকবে না। এই শোন, মা কোথায় রে? পাশের ঘরে। শোন না, আমি বলছিলাম কি, তুই একটু মায়ের সঙ্গে কথা বল। আমি ফোনটা দিই। হ্যাঁ দে। ধর। মা, ও মা, একটু এ ঘরে এসো। ও মা। কি হলো, ডাকছিস কেন? মেঘা, প্লিজ ফোনে কথা বলো। প্লিজ মা, একবার কথা বলো। ধরো ফোনটা।
কি বলছিস? কি ব্যাপার মা? দিদি বলছে তুমি নাকি আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মানে যাচ্ছি মানে? বলা নেই কম নেই, এভাবে দুপ করে বাড়ি ছেড়ে চলে গেলেই হলো? এই মা, তুমি তুমি নিজেকে কি মনে করছো বলো তো? তুমি কি কারোর কোনো কথা শুনবে না? না না, আমি কারো কোনো বাধা শুনবো না। শুনবে না? শুনতে হবে তোমাকে মা, শুনতে হবে। মা, মা তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো তো? মা, আমাদের রাগ, দুঃখ, অভিমান সবকিছু সবকিছু তো তোমাকে ঘিরে মা। আর আর এসব আমরা তোমার উপর কেন করি জানো মা? কারণ আমরা জানি যে আমাদের মা আমাদেরকে ক্ষমা করে দেবে। মা, মা সেই ছোট্টবেলা থেকে আমি আর দিদি যত অন্যায় করেছি, তুমি আমাদেরকে মেরেছো, বকেছো, শাসন করেছো, কিন্তু তারপর আবার ক্ষমা করে দিয়েছো। আচ্ছা মা, একটা কথা বলবে? আজ তোমার মেঘা কি এত বড় হয়ে গেছে যে তার কোনো অন্যায়কে তুমি আর ক্ষমা করে দিতে পারছো না? বলো না মা, পারবে না ক্ষমা করে দিতে? মা, I'm sorry. I'm really very sorry. দেখো মা, আমি জানি আমি তোমার সাথে যে ব্যবহার করেছি, যেভাবে কথা বললাম, সেটা বলা আমার উচিত হয়নি। মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার উপর রাগ করে প্লিজ বাড়ি ছেড়ে যেও না। প্লিজ মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে শাস্তি দাও, কিন্তু প্লিজ বাড়ি ছেড়ে যেও না প্লিজ। ঠিক আছে, আমি ক্ষমা করছি, কিন্তু একটা শর্ত আছে। তোকে একদিন ওই তোর ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে আমার কাছে আসতে হবে। আমি সেদিন দই ইলিশ বানাবো, তুই আমার সামনে বসে খাবি। আমি রাজি। ইস মা, কতদিন হয়ে গেল আমি তোমার হাতের রান্না খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি খুকিরি ম্যাডামের কাছ থেকে একটা ছুটি নেবার ব্যবস্থা করি, তারপর আমি কাছে যাবো। সেই দিন তুমি আমাকে সামনে বসিয়ে তোমার যত ইচ্ছে রান্না করে খাইও। ঠিক আছে? ঠিক আছে আর লক্ষ্মী, আমার সোনা মা। আচ্ছা মা, আমি এবার রাখি। টাটা। আসতে পারি? আরে আয়ুষ বাবু যে, এসো এসো, ভেতরে এসো এসো এসো। তারপর আয়ুষ বাবু, কি খবর আপনার? নতুন ফোনটা তো ভুগে গেল, এখন আরেকটা ফোন না হলে ঠিক চলছে না। মানে তোমার কাজ তুমি যা যা দেবে বলেছিলে তার মধ্যে কিন্তু একটা মোবাইলে ছিল, কিন্তু এখন সেটা হচ্ছে না। আমি এক্সট্রিমলি সরি আয়ুষ, তোমাকে সেটার জন্য একটু ওয়েট করতে হবে। তুমি কিন্তু পাল্টে কি যাচ্ছ মেঘা দিদি? কাজ করাবার সময় তুমি তো অন্য কথা বলেছিলে। এমা, আমি তো কিচ্ছু বলিনি। আর তাছাড়া আয়ুষ বাবু, তুমি যদি ভাবো যে তুমি কালকের কথাটা সবাইকে বলে আমাকে ফাঁসিয়ে দেবে, তাহলে তুমি বোধহয় ভুলে যাচ্ছ। আমি কিন্তু একা ফাঁসবো না, আমার সঙ্গে তুমিও ফাঁসবে। ও মানে কাল তুমি যা যা বলেছিলে সবটাই ঢপ। এই দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তোমার যেটা ইচ্ছে তুমি করতে পারো। আই জাস্ট ডোন্ট কেয়ার। কথাটা তুমি মনে রেখো মেঘাদি। আয়ুষ কি পিসমান তুমি তো জানো না।
তাড়াহুড়ো করছে? হ্যাঁ বর্দি, তোমার দেওর বলছিল যে এত তাড়াহুড়ো করে উইল না করলেই হতো, পরে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে যদি উইলটা করতে। তুমি কমলকে বলে দিও যে আমি খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে উইলটা করছি। দেখো, আইনত কিন্তু আমার ছেলে, আমার ছেলের বউ, এরাই আমার সম্পত্তি পাবে, তাই তো? আমার ছেলে রোহন, আমার পুত্রবধূ মেঘাই আমার সম্পত্তিটা পাবে। পুরনো ছেলে নিয়ে যত আদিক্ষেতা। সেজন্যই তো বলছি বর্দি, দেখো লিগালি তোমার পরে সব প্রপার্টি তো ওরাই পাবে, তাই আগে ভাগে ওদের নামে লিখে দেওয়াটা একটু তাড়াহুড়ো হয়ে গেল না? তারপরে দেখো রোহনকে এখনো খুঁজেই পাওয়া গেল না। মানে যদি যদি কি বৈশাখী, রোহনকে আমি খুঁজে পাবো না, এটা বলতে চাইছিস তুই? না না বর্দি, তাহলে কি বলতে চাইছিস? কি তুই কি বলতে চাইছিস? তুমি আমাকে ভুল বুঝছো। দেখো আমি বলতে চাইছি যে আসলে মেঘা তো ছেলে মানুষ। হ্যাঁ, মেঘা ছেলে মানুষ হলেও যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট বুদ্ধিমতী। মেঘা আছে বলেই আমি বুঝতে পেরেছি আমার সম্পত্তির দিকে কতজনের শকুনের মতো দৃষ্টি। যারা তোমার সম্পত্তির দিকে শকুনের দৃষ্টি নিয়ে বসে আছে, মেঘাও তাদের মতোই একটা শকুন, সবচেয়ে লোভী শকুন। হ্যাঁ অফিসার, হ্যাঁ কোনো খোঁজ পাওয়া গেল? আর কতদিন ধৈর্য ধরে থাকবো অফিসার? না, আমি বুঝতে পারছি না আমি কবে আমার ছেলেকে পাবো, আপনি সেটা বলুন। রেজিস্ট্রেশন তো হয়ে যাবে ম্যাডাম, তবে রেজিস্ট্রেশনের দিন আপনার ছেলে এবং ছেলের বউ দুজনকেই কিন্তু থাকতে হবে। মানে আপনার ছেলের সিগনেচার ছাড়া দলিলটা কিছুতেই রেজিস্ট্রি করা যাবে। কি করে রোহনের সিগনেচার জোগাড় করব? কি করে? না না, কিছু একটা আমাকে করতেই হবে। কি করা যায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না, 2 মাস আগে এসিটা লাগানো হয়েছে, এর মধ্যে কি করে খারাপ হয়ে যায়? তুমি কাস্টমার কেয়ারকে ফোন করো তো, এক্ষুনি ফোন করো, রাইট নাও। সুদেশ না, কতবার বলেছি সব ব্যাপারে এত উত্তেজিত হতে নেই। মেকানিক এসছেন তো, তিনি দেখছেন তো এসিটা আদৌ খারাপ হয়েছে নাকি লাইনে কোনো গন্ডগোল, সেটাকে খুঁজে বার করতে হবে তো। দুম করে কাস্টমার কেয়ারকে ফোন করে দেবো? না না, কাস্টমার কেয়ারে ফোন করার কোনো দরকারই নেই, এসিটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? যাক বাবা, বাঁচা গেছে। এই তো ভাই, কি হয়েছিল বলুন তো? কেউ কি আপনাদের মেন সুইচটা অফ করে দিয়েছিল? দেখলে করেছিল তো, একটা চোর বাচ্চা ছেলে, সে বেটা চুরির সুবিধার জন্য আমাদের বাড়িতে ঢুকে মেন সুইচটা দুম করে অফ করে দিয়েছে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আরে আমি প্রায় ধরে ফেলেছিলাম তো, কিন্তু এত বিচ্ছু ছেলেটা আমার হাতে কামড়ে দিয়ে পালিয়ে গেল। তার মানে এই ফোনটাও কি ওই চোরের? এই মোবাইলটা আপনি কোথায় পেলেন? দেখি দিন একটু। এই তো আপনাদের মিটার বক্সের কাছে।
এটা তো আয়ুষের ফোন। তার মানে দময়ন্তীর সঙ্গে যে ছেলেটা এসেছিল, হ্যাঁ বলছিল বটে ওর ফোন চুরি হয়েছে। আমার মোবাইলটা পাচ্ছি না, চুরি হয়ে গেছে। হ্যাঁ মনে পড়েছে, এটা তো আয়ুষেরই ফোন। আয়ুষের মোবাইলটা ওখানে গেল কি করে? কি হলো? বাপি কি হয়েছিল? এতক্ষণ অন্ধকার ছিল কেন? আর বলিস না, একবারটা ছিঁচকে চোর নির্বিঘ্নে চুরি করবে বলে মেইন সুইচটা অফ করে দিয়েছে। তুই ভালো করে দেখতে পাইনি, বাচ্চা ছেলেই তো মনে হলো। এটা একটু জিনিসগুলো চেক করে নি। আমার মোবাইলটা পাচ্ছি না, চুরি হয়ে গেছে। মোবাইলটা তো আমার হাতেই ছিল, তারপর পকেটে রেখেছিলাম, কিন্তু আলো জ্বলে ওঠার পর পকেট থেকে মোবাইলটা হারিয়ে হয়ে গেছে। কেউ কি আপনাদের মেন সুইচটা অফ করে দিয়েছিল? তার মানে এই ফোনটাও কি ওই চোরে? এই মোবাইলটা আপনি কোথায় পেলেন? ওই তো আপনাদের মিটার বক্সের কাছে। যে চোরটা চুরির জন্য মিটার বক্সের মেন সুইচটা অফ করেছিল, বাপি বলল সে একটা বাচ্চা ছেলে ছিল, আর একমাত্র চুরি গেল তো গেল আয়ুষের ফোনটাই। আয়ুষের ফোনটাও পাওয়া গেল মিটার বক্সের কাছ থেকে। তাহলে তাহলে কে হতে পারে?